উভয় পক্ষই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যেই পরিমাণ যুদ্ধ হচ্ছে, যে শুরুর দিকে যেরকম হয়েছিল এতটা প্রকট আকার ধারণ করেনি, কিন্তু এখন যেভাবে একদম মার মার কাট কাট অবস্থা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায়, যেরকম ইরানও আহ জর্ডান বলি, কুয়েত বলি বা বাহরাইন বলি, মানে আহ, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো দেখে দেখে মানে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আক্রমণ করছে। তো সেখানে আমরা আবার ক্ষেপণাস্ত্র ধ্বংস করছি, ড্রোন হামলা করছে, বা বিভিন্ন মানে ঠিক ইরানের উপরেও সেই হামলাগুলো হচ্ছে, আবার ইরানও যে রক্ষা পাচ্ছে তা না। তো সেইখানে, হ্যাঁ, সেখানে আপনার কাছে শুনতে চাই যে আপনি বলেন শেষ পর্যন্ত আসলে এটা চরম মুহূর্তে কিভাবে যাবে, মানে এভাবে পাল্টাপাল্টি আক্রমণ চলতেই থাকবে নাকি এখানে কোনো সমাধান আসবে বলে আপনি মনে করেন? চমৎকার প্রশ্ন করেছেন হাসিনা আপা। প্রথমেই আপা হুম। আপনাকে, আমার সহ আলোচক দুই বন্ধুকে এবং দর্শকদের সবাইকে, দূর দূরান্ত থেকে যারা দেখছেন সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, সালাম আলাইকুম। আপা, আপনি বলছেন যে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তো এটা হুম। গত এক সপ্তাহ ধরে যখনই ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি সাইন করে তারপরে উনি যুদ্ধে নামে। এটা ওনার কি ধরনের নীতি, এটা এখন আমরা সবাই বুঝে গিয়েছি। উনি একটা শান্তিপূর্ণ কোনো সমাধানের দিকে যাবেন না। তাছাড়া গত সপ্তাহ না, মাত্র ২-৩ দিন আগে আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে ওয়াটার ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট, যেটা ওই লবণাক্ত পানিটাকে পানযোগ্য পানিতে পরিণত করার জন্য যে প্রক্রিয়াটা, ওইটা এতদিন কিন্তু সত্যিকার অর্থে ওটাতে আক্রমণ হয়নি। কিন্তু এবার হবে। এবং বর্তমানে হুম। নিউজে দেখতে পাচ্ছেন কুয়েতে ওটার উপরে আক্রমণ করেছে। এখন যে জিনিসটা অলরেডি হচ্ছে আপা, করেছে। জি, ওয়াটার ডিস্যালিনেশন প্ল্যান্টটা হচ্ছে আসলে কুয়েত রাষ্ট্র হিসেবে অনেক ছোট, এবং ওদের কি ক্যাপাসিটি নিয়ে এই প্ল্যানটা করেছে সেটা আমি জানি না ঠিক। তো একটা ওয়াটার হুম। ডিস্যালিনেশন প্ল্যান্ট যদি ধ্বংস করতে সক্ষম হয় ইরান যে কোনো ভাবে, তাহলে ৫০,০০০ থেকে ২ লক্ষ লোক পানিবিহীন অবস্থায় থাকবে। এবং মরুভূমির বুকে যদি এই অবস্থা হয় তাহলে কিন্তু এটা একটা ভয়াবহ প্রেক্ষাপট, এটাতে কোনো প্রকার সন্দেহ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন আমরা অনেক কিছুতে দেখতে পাই ইউটিউব এবং ফেসবুকে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার আক্রমণ, পাল্টা আক্রমণ করছে। যেমন আমরা জেনেছি যে একটা পাঠান ভাই এটা আপনাকে পরে বলবে, আম হুম। যে ২টা জাহাজ আক্রমণ, ২টা ট্যাংকার উপরে হামলা হয়েছে। এই ট্যাংকার হুম। আক্রমণটা যদিও ইরান দাবি করছে তারা আক্রমণ করেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এটাকে অস্বীকার করছে। তো এই যুদ্ধের অন্যতম নীতি হচ্ছে আপা বর্তমানে ডিসেপশন, মানে হুম। সত্যটাকে গোপন করা এবং অসত্যটাকে বাড়িয়ে বলা, যেটা হিটলারের গোয়েবেলসের নীতি ছিল। বারবার একটা মিথ্যাকে বলতে থাকো, একসময় মনে হবে এটাই সত্য। এই পর্যায়ে আমরা চলে হুম। এসেছি, হুম। কারণ আমরা ফিজিক্যালি কেউ কিন্তু ওখানে নেই। আরেকটা কথা আমি আপনাকে বলি আপা, এটা হচ্ছে গিয়ে আমাদের যে এই যুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কি ক্ষতি আপনি আমাকে বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে কি সৌদি আরবের তেলে চলে, কুয়েতের তেলে চলে, কাতারের তেলে চলে? তাদের তেলের হুম। উপরে হুম। তাদের হুম। ডিপেন্ডেন্সি তো কেনাডাতে। এমনকি হুম। ওই ৩ দিকে সাগর পরিবেষ্টিত যেই দেশ যদি পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের কিছুই আসে যায় না, ডোনাল্ড ট্রাম্পেরও কিছু আসে যায় না। কিন্তু আসে যায় যত কিছু, সেটা হচ্ছে আমাদের আরব ভাইদের। কারণ আমাদের হুম। আরব ভাইরা কি চায় আদৌ কোনো শান্তিপূর্ণ সমাধান আসুক ইরান ওদের সাথে? আমি তো কোনো প্রকার আশা দেখি না এটাতে। সময় বলে দিবে যে কোন দিকে কি জিনিস অগ্রসর হবে। আরেকটা জিনিস আপনি আমাকে বলছিলেন যে ৫০,০০০ বোধহয় সৈন্য প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ, কি ৫০,০০০ বলছিলেন? মার্কিন সৈন্য মোতায়েন করবে ইরান হামলার জন্য। কোথায় করবে? ইরান নামবে ইরান কোথায়? হামলার জন্য ৫০,০০০। নামবে কোথায় আমাকে সেটাই তো বলেন? আমরা তো এটা তো আমরা আগেও আলোচনা করেছিলাম, প্রথম যখন যুদ্ধ শুরু হয়েছে, যে তারা নামাবে কোথায়। তারা এটা ৩০,০০০, ৩৫,০০০, ২০,০০০ এরকম অনেক সংখ্যা বলেছিল। শেষ পর্যন্ত আপনার মনে আছে যে মানে ফেব্রুয়ারিতে যখন মার্চের দিকে মনে হয় জি, বা এপ্রিলের দিকে তারা কয়জনকে পাঠিয়েছিল, পরে যে সেখানে জি। আক্রমণের শিকার হলো সেই সৈন্যরা। হুম। না, না, বুটস অন দ্য গ্রাউন্ড যেটাকে বলে হুম। হুম। আমেরিকাতে, বুটস অন এটা গ্রাউন্ড। কশমিন কালো সম্ভব হবে না। এখনো বলছি। আমি টকশো করাই ছেড়ে দিব যদি এরকম কোনোদিন কোনো ঘটনা মানে শুধু ঘটে কি ভয় এবং দেখাচ্ছে, ভয় চুপ দেখানোর তারা। জন্য?
এটা ভয় দেখানো শুধু না। আমি হুম এখন একটু ১ টা মিনিট সময় নিব আপনার থেকে। এই যে কয়েকদিন আগে একটা বদমাইশ মারা গিয়েছে, এর নাম হচ্ছে লিন্ডসে গ্রাহাম। হুম? যে হুম এই হুম লিন্ডসে গ্রাহাম হচ্ছে এই ইরানের আক্রমণের মেইন ওদের কাছে নায়ক, আমাদের কাছে ভিলেন। এবং এই যে গাজাতে শিশু হত্যা হয় সবকিছুর মূলে কিন্তু এই জায়নিস্ট, এই ইহুদি। হ্যাঁ? সে কি বলেছিল? এখনো আমার মরার সময় হয়ে আসেনি। ২ ঘন্টাও তো টিকলো না। দুনিয়া ছেড়ে চলে গেল। হুম এখন হুম ওর মৃত্যুর পরে অনেক কিছু বের হয়ে আসতে শুরু করেছে। তার কি মাস্টার প্ল্যান ছিল। এখন ওগুলো কোনটাই কামিয়াব হবে না। কারণ ও চেয়েছিল যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে প্রয়োজনে যদি নিউক্লিয়ার বোমের কাছাকাছি কিছু প্রয়োগ করে ইরানকে ধ্বংস করে যায় তাও সে করবে। অতটুক পর্যায়ে সে যাবে। কিন্তু আল্লাহর অশেষ রহমত যে সে দুনিয়া ছেড়ে জাহান্নামের দিকে রওনা হয়ে গিয়েছে। আর ৫০,০০০ সৈন্যর কথা বলছেন না আপা? এটা কিন্তু হুম হুম ওরই প্রপোজাল ছিল অরিজিনালি। কিন্তু হুম কখনোই হুম নামা হুম সম্ভব না। কারণ ওরা খার্গ আইল্যান্ড দখল করার জন্য অ্যাডামেন্ট মানে দৃঢ় প্রতিজ্ঞ। হবে না। কখনো ওরা মাটিতে নামতে পারবে না। আর এখন এই লিন্ডসে গ্রাহামের কথা পরিপ্রেক্ষিতে আমি বলি আপা, আপনি যদি এখন YouTube এ যান দর্শকদের কাছে বিনীত অনুরোধ আপনারাও দেখবেন YouTube এ যে লিন্ডসে গ্রাহামের বক্তব্যের ফলে মৃত্যুর পরে সৈন্যদের বাবা-মা, ভাই-বোনদের রিঅ্যাকশনটা কি? প্রতিক্রিয়া কি? তারা সবাই বলছে, "মরতে হলে তোমার ছেলে যেয়ে মরুক। তোমার ওর তো ছেলেও নাই। ও তো আবার একটা বিকৃত রুচির লোক। লিন্ডসে গ্রাহাম ছিল বিয়ে-শাদী করেনি।" ওটা মুখে নাই বা আনলাম হুম এখানে হুম আমি। এখন হুম হুম ওর ওর যারা আছে, ফলোয়ার আছে, "তোমাদের ছেলেরা যাক। আমার ছেলে কেন মরবে? হুম আমার হুম মেয়ে কেন মরবে?" কেউ যাবে না। কারণ ওরা জানে, আমেরিকানরা জানে যে ওদের সন্তানরা ওই ভিনদেশের মাটিতে পা দিলে আর ফিরে আসবে না জীবিত। সবাইকে বডি ব্যাগে আসতে হবে। বডি ব্যাগে আসলে তো ভাগ্যবান। আসতে পারে কিনা, খুঁজেও পায় কিনা ডেড বডি সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। ধন্যবাদ আপা। হুম হুম। ইরান হামলা জোরদার করার জন্য ইসরায়েল যাচ্ছে কয়েক ডজন রিফুয়েলিং বিমান, রিফুয়েলিং বিমান। মানে এটা কেসি 135 হ্যাঁ হ্যাঁ। কেসে হুম হুম হুম। তো তো এটা তো একটা এ- এ- জর্ডানে হারিয়েছে। আরো কি পাঠাবে? আমেরিকার কাছে তো হ্যাঁ প্রচুর আছে। আরো পাঠাবে। একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এই সামরিক পরিকল্পনা বিষয়টি নিশ্চিত করেছে। আজকেরই না, নিউজ এটা। না মধ্যপ্রাচ্যে পাঠাবে, পূর্ণাঙ্গ যুদ্ধের পাঠাবে, পাঠাবে। আশঙ্কা আরো আপা বাড়বে। এটা পাঠাবে। এটা বললে এটা কি আপনি মধ্যপ্রাচ্যে পাঠাবে কিনা? আমি যদি একটু পাঠান ভাই যদি একটু কনফার্ম করেন হ্যাঁ, আমি যে এতটুকু বলে পাঠানোটাকে সুইচ ওভার করে দিচ্ছি, হুম। এরা পাঠাবে। ও এটা কারণ অবশ্যই ওদের কোনো উপায় বলতেছে নেই। যে ইসরায়েলের দিকে যাচ্ছে, ইসরায়েলের দিকে যাচ্ছে। একই তো কিন্তু কথা। ইসরায়েলে ইসরায়েল নামবে কি মিডল কোথায়? ইস্টের বাইরে? ইসরায়েলের ইসরায়েল নামবে কোথায়? না ইসরায়েল নামতে তো সমস্যা নাই। হাইফাই তো নামতে পারে। তেল Ben আভিভও নামতে Gurion, পারে। Ben আচ্ছা Gurion Airport. বেন গরিয়ন এয়ারপোর্ট আছে। আচ্ছা ওটা আচ্ছা। তো আছে। ওভার টু ইউ পাঠান ভাই। থ্যাংক ইউ। হুম জি আবার ইরানও তাদের সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াত দিয়ে মানে ইরানের হামলার হুঁশিয়ারি দিয়েছে। এমনিতেও তারা মধ্যপ্রাচ্যে যেই মার্কিন ঘাঁটিগুলো দেশগুলোতে আছে সেগুলোকেও সতর্ক করেছে যে যে কোনো সময়ে আবার হিজবুল্লাহ সহ অনেক গোষ্ঠীকেও তারা একসাথ করার চেষ্টা করছে। এটা নাকি খামেনির জানাজার সময় একটা গোপন বৈঠকও হয়েছে ইরানে যে তীব্র মানে আক্রমণে যাবে সবাইকে নিয়ে। এটা কতটা সত্য সেটাও আপনার কাছে শুনতে চাই যে পাঠান ভাই। আপা এটা হচ্ছে এখন টিকে থাকার লড়াই। এটা হুম টিকে থাকার লড়াই। বাকিটা সব পাঠান ভাই বলবে। তার আগে আমি ফরাদ ভাই কিছুটা বলেছে। ফরাদ ভাইয়ের কথার রেশ টেনে আমি এটা বলতে চাই। ডোনাল্ড ট্রাম্প একই কথা কতবার বলবো? তাও বলতে বাধ্য হচ্ছি আপা। যে এই যে মিড টার্ম ইলেকশন আসবে, ওই মিড টার্ম ইলেকশন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের স্বপ্নই হচ্ছে একটা, যেকোনোভাবে আমি এটাকে টেনে নিয়ে যাবো ওই মিড টার্ম ইলেকশন পর্যন্ত। কখনো যুদ্ধ লাগাবো আবার কখনো কয়েকদিন আমি গ্যাপ দিব। এভাবেই চলবে। হুম আমি একটু আগে বললাম না এতে আমেরিকার কি ক্ষতি? আমেরিকার কোনোই ক্ষতি না। আমেরিকার হুম কিছুই আসে যায় না। ভুক্তভোগী তো রেস্ট অফ দ্যা ওয়ার্ল্ড। সারা বিশ্ব ভুক্তভোগী। আমেরিকা না।